আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি একটি বাক্য বললাম যে যদি তুমি আমাকে দাওয়াত করো আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করব। যদি তুমি আমাকে দাওয়াত করো আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করব। এই বাক্যটির ইংলিশ কী হবে? এখন আমি বাক্যটি কিন্তু বলেছি যদি দিয়ে, অর্থাৎ যদি তুমি আমাকে দাওয়াত করো আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করব। এখন এই বাক্যটি যেহেতু যদি দিয়ে বলেছি তার মানে কি আমি আপনাকে কিন্তু একটি শর্ত দিয়ে দিয়েছি। আচ্ছা, শর্ত ইংরেজি কি এবার বলেন? শর্তের ইংলিশ হচ্ছে কন্ডিশন। কন্ডিশন মানে অবস্থা, আবার কন্ডিশন মানে শর্ত। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু নো দ্য কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি এবং এর প্রকার কি, কিভাবে কি হয়, উদাহরণসহ আজকে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আশা করি আজকের এই টিউটোরিয়ালের এই ভিডিও ক্লাসটি দেখলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আপনাদের কোনো সমস্যা নাও থাকতে পারে ইনশাআল্লাহ। ইটস মাই বিলিভ। এনিওয়ে, সো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। সো কেউ স্কিপ না করে বরং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কন্ডিশনাল ইংলিশ শিখে নিন। এনিওয়ে, সো কন্ডিশনাল সেন্টেন্সগুলো কি আমি এখন আলোচনা করব। সো ভিডিও শুরুতে প্রথমে বলতে চাই ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। যাই হোক, কথা না বাড়িয়ে এবার মূল কথা বলি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স যার বাংলা অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মেনলি তিন প্রকার, যদিও তিন প্রকারের বাইরে আরও কয়েক প্রকার বা কয়েক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, তবে আপনাকে মনে রাখতে হবে মেনলি তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে। এক একজন এক এক রকম বলতে পারে, তবে বই অনুযায়ী গ্রামার অনুযায়ী আমরা মেনলি তিন ধরনের ধরবো। সো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল, এই তিন প্রকার কন্ডিশনাল সেন্টেন্স হয়। এখন চলেন আমরা জেনে নিই যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি আসলে কি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আপনার নিশ্চয়ই ধারণা আছে যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি কি। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। যেমন আজকের ভিডিওর শুরুতে আপনাকে একটি বাক্য আমি বলেছি যে যদি তুমি আমাকে দাওয়াত করো আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করব। এই যে বাক্যটি ছিল, এই বাক্যটির যে ইংলিশ সেটা হচ্ছে যে ইফ ইউ ইনভাইট মি। আচ্ছা, ইফ ইউ এরপর আপনি কি বলেছেন? ইনভাইট বলেছেন। তার মানে কি? ইনভাইট শব্দটির অর্থ হচ্ছে দাওয়াত করা এবং ইনভাইটটি প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে ইফের অংশটুকু প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ ইফযুক্ত ক্লজ বা বাক্যাংশটুকু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল যে সূত্র সেটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট হবে। আর যখন ই প্লাস প্রেজেন্ট হবে তখন পরবর্তী ক্লজ আপনি কি বলবেন? ইফ ইউ ইনভাইট মি I will attend the party. If you invite me, I will attend the party. তাহলে একটা জিনিস খেয়াল করেন যে if you invite me, আপনারা সাবটাইটেলগুলো ফলো করবেন তাহলে কিন্তু আরও সহজে বুঝতে পারবেন। If you invite me, যদি তুমি আমাকে দাওয়াত করো, I will attend the party. I will, অর্থাৎ সাবজেক্টের পরে উইল ব্যবহার করা হয়েছে, অ্যাটেন্ড প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা কি? ফিউচার ইনডেফিনিট। তাহলে আপনারা ক্লিয়ার যে ফার্স্ট কন্ডিশনাল সূত্র হবে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আপনারা স্ট্রাকচার ফলো করতে পারেন। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এক্সাম্পল দিলাম, ইফ ইউ ইনভাইট মি আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি। I think you're clear. Now let's talk about the second conditional. Second conditional হচ্ছে আমি বললাম যদি তুমি আমাকে দাওয়াত করতে আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতাম। ওকে, এটার ইংলিশটা যেটা হবে সেকেন্ড কন্ডিশনাল, সেটা হচ্ছে বাক্যটির ইংলিশটি হবে হচ্ছে ইফ ইউ ইনভাইটেড মি I would attend the party. আপনি ইচ্ছে করলে উড বাদে এখানে কুডও ইউজ করতে পারেন, আই কুড অ্যাটেন্ড দ্য পার্টি। আপনি উড কুড বাদ দিয়ে ইচ্ছে করলে মাইট ইউজ করতে পারেন, আই মাইট অ্যাটেন্ড দ্য পার্টি। তার মানে আপনি সূত্রটিও ক্লিয়ার হয়ে গেছেন আশা করি। অর্থাৎ সূত্রটি হবে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার হলো ইফ প্লাস ইনভাইটেড বলেছিলেন, ইফ ইউ ইনভাইটেড, তাহলে ইফ প্লাস পাস্ট টেন্স, তাহলে ইফ প্লাস পাস্ট প্লাস পরবর্তী ক্লজে সাবজেক্টের পর আপনাকে উড কুড অথবা মাইট ইউজ করতে হবে এবং এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে স্ট্রাকচার কী দাঁড়ালো? ইফ প্লাস পাস্ট প্লাস পরবর্তী অংশে সাবজেক্টের পর উড কুড বা মাইট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অতিরিক্ত অংশ। আপনারা স্ট্রাকচার ফলো করতে পারেন এবং এক্সাম্পল বললাম যে যদি তুমি আমাকে দাওয়াত করতে আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতাম। ইফ ইউ ইনভাইটেড মি আই উড অ্যাটেন্ড দ্য পার্টি, অথবা ইফ ইউ ইনভাইটেড মি আই কুড অ্যাটেন্ড দ্য পার্টি, অথবা ইফ ইউ ইনভাইটেড মি আই মাইট অ্যাটেন্ড দ্য পার্টি। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজেস অফ সেকেন্ড কন্ডিশনাল। নাও লেটস টক অ্যাবাউট দ্য থার্ড কন্ডিশনাল। আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে কথা বলবো। থার্ড কন্ডিশনালের ব্যাপারটা অনেকটা সেকেন্ড কন্ডিশনের মতো বাংলাটায় আসতে পারে যে যদি তুমি আমাকে দাওয়াত করতে আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতাম, এরকম বাংলাটা বলা চলে। তবে ইংলিশটা যেটা হবে সেটা হচ্ছে যে স্ট্রাকচার অনুযায়ী আসে সাবজেক্ট, অর্থাৎ ইফযুক্ত যে ক্লজটি, তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট
এটা ইফযুক্ত ক্লজ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে থাকছে এবং পরবর্তী ক্লজটি আপনি কোন টেন্স ইউজ করছেন, তাহলে এখানে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে যেরকম আপনারা সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট ইউজ করেছিলেন, এই ক্ষেত্রে সাবজেক্টের পরে উড কুড মাইট ইউজ করবেন, তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে উড কুড বা মাইটের পরে আপনাকে একটি হ্যাভ ইউজ করতে হবে। উড কুড বা মাইটের পরে একটি হ্যাভ ইউজ করতে হবে, অর্থাৎ উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। আর যখন আপনি হ্যাভ ইউজ করবেন এর পরে যে ভার্বটি ইউজ করবেন সেই ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে, তাহলে কিন্তু সূত্রটি সঠিক হবে, বাক্যটি সঠিক হবে। অর্থাৎ আমি বললাম যে যদি তুমি আমাকে দাওয়াত করতে, আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতাম, এই ইংলিশটুকু এখন থার্ড কন্ডিশনাল এক্সাম্পল অনুযায়ী আমরা দেখাবো। সেটা হচ্ছে যে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, I would have attended the party. If you had invited me, I could have attended the party. If you had invited me, I might have attended the party. এটাও বলা যায়, অর্থাৎ উড কুড মাইট যেটা ইউজ করেন না কেন এরপর হ্যাভ ইউজ করবেন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করবেন। তাহলে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার বা সূত্রটি কি হলো? সূত্রটি হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পরবর্তী অংশে সাবজেক্টের পর উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অতিরিক্ত অংশ বসিয়ে দেবেন, হয়ে যাবে থার্ড কন্ডিশনাল। নাও লেটস টক অ্যাবাউট দ্য নাদার কন্ডিশনাল। এই মেইনলি তিন প্রকার কন্ডিশনালের বাইরেও আরও এক ধরনের কন্ডিশনাল রয়েছে যেটা কিন্তু আমরা হ্যাড দিয়ে বাক্য বলতে পারি। ওকে, আপনি বললেন যে হ্যাড আই বিন আ চাইল্ড, আমি যদি শিশু হতাম, আই উড হ্যাভ প্লেড উইথ ডলস, আমি পুতুল খেলতাম। হ্যাড আই বিন আ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর পিপল। সো এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে হ্যাড দিয়ে যদি কন্ডিশনাল সেন্টেন্স বোঝায়, অর্থাৎ কোনো কন্ডিশন প্রকাশ পায়, শর্ত প্রকাশ পায়, তাহলে কিন্তু পরবর্তী অংশে আপনাকে কিন্তু এরকম উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ ইউজ করতে হবে, অর্থাৎ থার্ড কন্ডিশনালের মতোই কিন্তু, অর্থাৎ ইফ না দিয়ে হ্যাড দিয়েও বাক্যটি থাকতে পারে, এটাকেই আমি বোঝাতে চাচ্ছি। অর্থাৎ থার্ড কন্ডিশনালের মতোই যে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি এরকম না বলে হ্যাড ইউ ইনভাইটেড মি, I would have attended the party. এটাও হতে পারে যে had you invited me, I would have attended the party. Had you invited me, I could have attended the party. Had you invited me, I might have attended the party. এরকমও থাকতে পারে। তাহলে হ্যাড দিয়েও এটা কিন্তু হতে পারে, এটাকেও আমরা এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি। তাহলে হিসাবে কিন্তু তিন প্রকার বাদেও আরও এক প্রকার পেলাম, তাহলে হয়ে গেল চার প্রকার, তাই না? যদিও এটা প্রকারের মধ্যে আমরা বলি না, এটা আলাদা এক্সেপশনাল, এই জন্য আলাদাভাবে আলোচনা করি। আরও একটা কন্ডিশনাল নিয়ে লাস্টে কথা বলবো এবং দ্যাট ইজ কল জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল। সো জিরো কন্ডিশনালটা কি দেখেন, অর্থাৎ এই ধরনের বাক্যে যে সূত্রটি বা স্ট্রাকচারটি দাঁড়ায় সেটা কিন্তু হবে যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস পরবর্তী অংশে কিন্তু সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্স বসে, অর্থাৎ বিশেষ করে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বা এই ধরনের কোনো কিছু বুঝাইতে চাইলে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এখন এই ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যর ব্যাপারটা কি, যেমন আমরা বললাম সূর্য উঠলে কুয়াশা দূর হয়ে যায়, তাই না? এখন তো শীতকাল, নাও ইট ইজ উইন্টার সিজন, ইউ ক্যান সি জাস্ট আই or a jacket today and it's a jacket and it's a winter season, শীতের জন্য আমি জ্যাকেটটি পরেছি, পরে আজকে টিউটোরিয়ালটা আপনাদের কাছে উপহার দিচ্ছি বা ভিডিওটি তৈরি করতেছি আপনাদের জন্য। সো শীতকাল উইন্টার সিজনে কী থাকে, সকালবেলায় কুয়াশা পড়ে, তো আমি বললাম যে সূর্য উঠলে কুয়াশা দূর হয়ে যায়, সূর্য উঠলে কুয়াশা দূর হয়ে যায়। এখন সূর্য ওঠার ব্যাপারটা কি, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা, আর সূর্যের আলো যখন ফোটে আস্তে আস্তে কুয়াশাটা কী হয়, দূর হয়ে যায়। ওকে, তো আপনি বলেন যে ইফ দ্য সান রাইজেস, খেয়াল করবেন কিন্তু যে ইফের সাথে কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করছি, ইফ দ্য সান রাইজেস পরবর্তী অংশে কিন্তু সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্ম ইউজ হবে। ওকে, তাহলে ইফ দ্য সান রাইজেস ফগ, ফগ মানে কুয়াশা, FOG, ফগ disappears. If the sun rises, fog disappears. সো এই যে যদি সূর্য উঠলে কুয়াশা দূর হয়ে যায়, তো এই রকম ব্যাপারটিও অনেক সময় কিন্তু আসতে পারে যে যেটাকে আমরা বলি জিরো কন্ডিশনালস। তাহলে জিরো কন্ডিশনাল ব্যাপারটা কিন্তু আপনি মোটামুটি আইডিয়া পেয়ে গেলেন। তো মেনলি আসলে আপনারা যদি ওই প্রথম যে তিনটা কন্ডিশনাল বলেছি আমি, যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এইগুলো খেয়াল রাখলেও মোটামুটি কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে আপনি স্মার্টলি এবং কারেক্টলি ইউজ করতে পারবেন আই থিঙ্ক। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওকে লম্বা করব না, আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম। সো এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার
করার জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি বা টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করছি না। সবাই আরও অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আর আপনারা দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গেই থাকুন, স্মার্ট ইংলিশ শিখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। পরস্পরকে উৎসাহিত করুন আমাদের চ্যানেলটি দেখার জন্য এবং বিন্দুমাত্র ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। সো উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।